ভারত পাকিস্তান যুদ্ধকে আমরা কোন অ্যাঙ্গেলে দেখব বা আমাদের করণীয় কি? ভারত টার্গেট করে করে পাকিস্তানের মসজিদগুলোর উপরে অ্যাটাক করছে। তোমার শত্রুতা যদি পাকিস্তান গভর্নমেন্টের সাথে হয়, তুমি গভর্নমেন্টের এক একটা স্তম্ভ উড়িয়ে দিতে পারো, তুমি গভর্নমেন্টের বড় বড় বিল্ডিং গুলোর উপর আঘাত করতে পারো। তুমি টার্গেট করে করে 500 বছর 700 বছর 200 বছর আগের প্রাচীন মসজিদ আর মাদ্রাসার উপরে অ্যাটাক করছো কেন? কেন বারবার সেখানে তুমি রকেট পাঠাচ্ছ, বোমা ব্লাস্ট করছো? তার মানে হচ্ছে তোমার শত্রুতা তো শুধু পাকিস্তানের সাথে না, তোমার শত্রুতা গোটা দুনিয়ার মুসলিম উম্মার সাথে। আজ ভারত এবং পাকিস্তান যুদ্ধ প্রায় লেগেই গেছে, ঠিক না? ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করছে, অ্যাটাক করছে। এই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আবার মরির পাটা হয়ে যেতে পারে। এখানে আমাদের প্রথমত কয়েকটা বিষয় মাথায় রাখবেন। ভারত পাকিস্তান যুদ্ধকে আমরা কোন অ্যাঙ্গেলে দেখব বা আমাদের করণীয় কি? প্রথমত ভারত পাকিস্তান যুদ্ধ এই বিষয়ে আমাদের প্রথম পদক্ষেপ, একজন মুসলমান বাংলাদেশী হিসাবে আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চলমান এই যুদ্ধের এই পরিস্থিতিকে তুমি শান্ত করে দাও, যে কোনো একটা মীমাংসিত দেশের মধ্যে যেন ফয়সালা হয়ে যায়। অন্যথায় কোনো দেশে যখন যুদ্ধ বাঁধে, ওই দেশগুলো শুধু ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় তার আশপাশের সকল দেশ। হাজার হাজার মাইল দূরের কোথাকার কোন ইউক্রেনে চলে গেছে, বাংলাদেশের তেলের বাজারে আগুন ধরে গেছে, বাংলাদেশের গমের বাজারে, আলুর বাজারে, পেঁয়াজের বাজারে আগুন ধরে গেছে। আর সেখানে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের উপরে প্রভাব পড়বে না? বাংলাদেশের অর্থনীতির উপরে প্রভাব পড়বে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, খাদ্য সংকট, সব দিক দিয়ে একটি ত্রিমুখী সংকটের মধ্যে আমরা পড়ে যাব। সেই সংকট থেকে আমরা আল্লাহর দরবারে পানাহ চাই, বাঁচতে চাই। রহম করার মালিককে। 2 নাম্বার, যদি পরিস্থিতি একেবারে কন্ট্রোলের বাহিরে চলে যায়, বেগতিক হয়ে যায় এবং মুসলমানদের যদি সহযোগিতার প্রয়োজন হয়, পক্ষ বিপক্ষ যদি নেওয়া লাগে, তাহলে আমি কখনো মুশরিক দাদা বাবুদের পক্ষে থাকবো না, আমি পাকিস্তানের পক্ষেই থাকবো। তার কারণ হচ্ছে 1971 পরবর্তী আজ পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদের কোনো রেষারেষি, মারামারি, কোনো টানাটানি নাই, হওয়ার সুযোগও নাই, তার সাথে আমার কোনো সীমানাও নাই। কিন্তু ভারতের সাথে প্রতিদিন 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 বর্ডারে আমার মারামারি আছে না নাই? তাই ওরা কি আমার বন্ধু? ওরা আমার বন্ধু? ভারত টার্গেট করে করে পাকিস্তানের মসজিদগুলোর উপর অ্যাটাক করছে। তোমার শত্রুতা যদি পাকিস্তান গভর্নমেন্টের সাথে হয়, তুমি গভর্নমেন্টের এক একটা স্তম্ভ উড়িয়ে দিতে পারো, তুমি গভর্নমেন্টের বড় বড় বিল্ডিং গুলোর উপর আঘাত করতে পারো। তুমি টার্গেট করে করে 500 বছর 700 বছর 200 বছর আগের প্রাচীন মসজিদ আর মাদ্রাসার উপরে মিসাইল করছো কেন? কেন বারবার সেখানে তুমি রকেট পাঠাচ্ছ, বোমা করছো? তার মানে হচ্ছে তোমার শত্রুতা তো শুধু পাকিস্তানের সাথে না, তোমার শত্রুতা গোটা দুনিয়ার মুসলিম উম্মার সাথে। ওটা দুনিয়ার মুসলিম উম্মার সাথে তুমি তোমার শত্রুতা টিকিয়ে রেখেছো। আজ এই মুহূর্তে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, বাংলাদেশের একজন মুসলিম বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের সকলের মানসিক এবং শারীরিকভাবে জিহাদের একটা মানসিকতা এবং প্রস্তুতি থাকা দরকার। জিহাদ হোক আর না হোক, আমার বাড়ি পর্যন্ত আগুন আসুক আর না আসুক, ফায়ার এক্সিটের ব্যবস্থা থাকার দরকার আছে না নাই? আমার ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশের এই মুহূর্তে সব কিছু বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামরিক শক্তি এবং বর্ডারে আরো বেশি ফোর্স নিয়োজিত করা দরকার। এই মুহূর্তগুলো খুব নাজুক। এখন বাংলাদেশে শত শত বিশ্ববিদ্যালয় আছে, প্রতি বছর হাজার লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী পরীক্ষার্থী তারা পাশ করে বের হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই শত শত বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন আর আমাদের কাছে বিশ্ববিদ্যালয়গুলো পরমাণু বিজ্ঞানী উপহার দিতে পারছে না। এই বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে সামরিক খাতকে শক্তিশালী করার জন্য আপডেট
প্রযুক্তির কোনো উপহার দিতে পারছে না, বরং বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর আমাদের উপহার দিচ্ছে কিছু সন্ত্রাস ক্যাডার আর কিছু পাঁচাটা দালাল, যার রাজনৈতিক ফায়দা হাসিল করছে বাংলাদেশের রাজনৈতিক দলেরা। তবে দরকার ছিল এই মেধাগুলোকে কাজে লাগানো, তাদেরকে রিসার্চে বসিয়ে দেওয়া, তাদের হাত থেকে অস্ত্র টেনে নামিয়ে এই হাতে কলম ধরিয়ে দেওয়া, এই হাতে খাতা ধরিয়ে দেওয়া, এই হাতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ধরিয়ে দেওয়া, যেন তারা আরো বেশি রিসার্চ করতে পারে। বাংলাদেশের কাছে কোনো পরমাণু শক্তি নাই, তেমন অত্যাধুনিক কোনো অস্ত্র শস্ত্র প্রযুক্তি কিছুই আমার কাছে নাই, অথচ এগুলো অ্যাচিভ করার সুযোগ আমাদের কাছে ছিল কি ছিল না? আমার দেশের ছেলেদের মেধা, তাদের ব্রেন কোথাকার কোন মানিকগঞ্জের বালুর চরের মধ্যে বসে আছে একশোকরা, কোন মতো কত গাড়ির বডি আর ইঞ্জিন টিঞ্জিন জোগাড় করে প্লেন একটা বানায় ফেলছে। ওই তারে আপনারা কাজে লাগান, তারে আপনারা নিয়ে যান, তারে আপনারা কাজে লাগান, এই মেধাগুলোর পেছনে ইনভেস্ট করেন, এই মেধাগুলোর প্রতি আপনারা ফোকাস করেন। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই দেশে ভালো কাজের জন্য পয়সা পাবেন না, আর আকামের জন্য পয়সার অভাব হবে না। কারণ একটা জিনিস আবিষ্কার করতে গেলে, একটা জিনিস বানাতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে রিসার্চ। কি প্রয়োজন? রিসার্চ এন্ড মোর রিসার্চ, মোর রিসার্চ, আরো বেশি রিসার্চ করতে হবে। এখন যদি আমরা পরমাণু শক্তিতে শক্তিশালী হতে চাই, এই বিষয়ে কত শতবার যে রিসার্চ করতে হবে, একটা বিষয়ের উপরে 100 বার রিসার্চ করা লাগবে। 100 বার রিসার্চ করার পরে 98টা রিসার্চ ফেল করবে, 98টা রিসার্চ পানিতে পড়বে, জলে পড়বে, ফেল হবে, আর 2টা রিসার্চ হয়তো কাজে লাগতে পারে। এখন 100টা রিসার্চ করার জন্য যে অর্থনৈতিক শক্তি, এটা কোত্থেকে আসবে? বাংলাদেশের ধনীরা, উপর মহলের লোকেরা, গভর্নমেন্ট থেকে যদি এখানে ফান্ডিং না করা হয়, কে ফান্ডিং করবে? আমার দেশে এই সমস্ত ভালো কাজের জন্য কোনো স্পন্সরশিপ পাবেন না, কোনো ইনভেস্টমেন্ট পাবেন না, অথচ পরিমণিকে আইনা নাইট শো করবেন, বসুন্ধরা গ্রুপ 100 কোটি টাকা নিয়ে দাঁড়ায় থাকবে। স্পন্সরশিপের অভাব নাই, স্পন্সর নিয়ে দাঁড়ায় আছে। গায়িকা নায়িকা খেলোয়াড়দেরকে নিয়ে কোন একটা প্রোগ্রাম করবেন, ধনীরা টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কোথাও মেধাবীরা রিসার্চ করবে, পড়াশোনা করবে, ওই মেধাবীকে গড়ে তোলার জন্য কেউ স্পন্সর করবে না, কেউ রিসার্চের জন্য টাকা দিবে না, ইনভেস্ট করবে না। তাহলে বাংলাদেশটা আগাবে কিভাবে? আমার ভাইয়েরা, সর্বোপরি কথা হচ্ছে, আজকের আলোচনার সারাংশ হচ্ছে, জমিনে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন। খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। মানুষের মাঝে দুটি অংশ, একটি অংশ হচ্ছে খলিফাতুল্লাহ, যারা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? তাদের কাজ হচ্ছে জমিন থেকে সন্ত্রাসবাদিতা নির্মূল করা, ভারসাম্য ঠিক রাখা, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই মানুষের মাঝে আবার আরেকটা অংশ হচ্ছে খলিফাতুশ শয়তান, শয়তানের প্রতিনিধি। তাদের কাজ হচ্ছে অন্যায়, অরাজকতা, বিশৃঙ্খলা, ফাসাদ আর ফ্যাসিবাদকে কায়েম রাখা, এটার উপরে অটুট রাখা, অটুট থাকা। খলিফাতুল্লাহ এবং খলিফাতুশ শয়তান দুটি ধারা দুদিকে চলে গেছে। এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনার, আপনি কি খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি হবেন, নাকি খলিফাতুশ শয়তান শয়তানের প্রতিনিধি হবেন?